দর্শক, 3 দিনের সফরে এখনও ঢাকায় অবস্থান করছেন যখন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, তখন গত রাতে গভীর রাতে একটা খবর সামনে এসেছে। সেই খবরটা হচ্ছে আজকে সকালে এনসিপির সঙ্গে পল কাপুরের বৈঠক ছিল, সেই বৈঠকটা বাতিল হয়ে গেছে। কেন বাতিল হলো, কেন এই বৈঠকটা হচ্ছে না কিংবা হলো না, সেটা মার্কিন কর্তৃপক্ষ চায়নি নাকি এনসিপি বৈঠক করতে চায়নি, ব্যাপারটা বেশ ঘোলাটে। চলুন, কেন এটা বাতিল হলো কিংবা গণমাধ্যম কি বলছে, এটা আদৌ আর হওয়ার সম্ভাবনা আছে কিনা একটু বুঝে দেখি, জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন দর্শক। বলছিলাম, খুবই গুরুত্বপূর্ণ সফরে পল কাপুর, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি ঢাকাতে রয়েছেন। আজকেই তিনি সফর শেষ করে উড়াল দেবেন আমেরিকায়। আজকে যখন উড়াল দেবেন তখন আমরা গত রাতে নিশ্চিত হয়েছি যে আজকে সকাল 10টায় এনসিপির সঙ্গে যে বৈঠকটা নির্ধারিত ছিল সেই বৈঠকটা হচ্ছে না। এই খবরটা নিশ্চিত করছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক স্থগিত। মানে পল কাপুর তো আর আজীবনের জন্য আসেননি কিংবা 1 মাসের সফরে আসেননি। আজকেই তিনি সফর শেষ করে চলে যাচ্ছেন আমেরিকায়। যখন চলে যাচ্ছেন তখন এই সফরে আর এই বৈঠক হচ্ছে না। কিন্তু কেন বৈঠক হচ্ছে না? মার্কিন কর্তৃপক্ষ এটা করতে চাইলো না নাকি এনসিপি করতে চাইলো না? কি বলছে গণমাধ্যম বলছে এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। রাতে দলের দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে, অর্থাৎ এনসিপি থেকে এটা জানানো হয়েছে যে এটা স্থগিত করা হয়েছে। বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল 10টায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাত 8টার পর 3 দিনের সফরে মূলত ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এই পল কাপুর গতকালকে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং পররাষ্ট্রমন্ত্রী গতকালকে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন। সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি, প্রফেসর ইউনূস সরকার ক্ষমতা শেষ করার মাত্র 72 ঘন্টা আগে যে চুক্তি করে গিয়েছিলেন, সেই চুক্তির ব্যাপারে নাকি বিএনপি জামাতের মতামত নেওয়া হয়েছিল এবং বিএনপি জামাত নাকি রাজি হয়েছিল চুক্তির ব্যাপারে। মেটিকুলাস ব্যাপার। যদি এই চুক্তির ব্যাপারে চুক্তির আদ্যপান্ত না জেনে বিএনপি জামাত রাজি হয়ে থাকে, তাহলে কেন রাজি হয়েছিল? রাজি হওয়ার কারণ কি? রাজি হওয়ার কারণ কি এটা যে মার্কিন কর্তৃপক্ষকে নির্বাচনের 2-3 দিন আগে অখুশি করতে চায় না কোনো পক্ষই। এই চুক্তির ফলে যারা ক্ষমতায় আসবে তারা যে বিপাকে পড়ে যাবে সেটা তো দুই দলেরই জানার কথা। আর বিএনপি জামাত যেহেতু জানে এই কথা, ডক্টর খলিলুর রহমান নিজেই বলেছেন, সেহেতু এনসিপির তো আগেই জানে। মানে এনসিপি তো সরকারের সিদ্ধান্ত মানেই তো এনসিপির সিদ্ধান্ত। এটা এক ধরনের গত 1.5 বছরে এটা প্রমাণিত সত্য। সুতরাং এনসিপির জামাত বিএনপি, মূল পক্ষটা হচ্ছে বিএনপি, যে জামাত এনসিপি সরকার যেটা করবে সেই ব্যাপারে তাদের ইয়েস সিগন্যাল থাকবে, সেটাই স্বাভাবিক। আমরা 1.5 বছরে সেটাই দেখেছি। কিন্তু বিএনপি একটা ফ্যাক্টর ছিল, সেই বিএনপি নাকি রাজি হয়েছিল। কিন্তু বিএনপিকে জানতো না যে এই চুক্তি যেটা হতে যাচ্ছে সেই চুক্তির ফলে নতুন সরকারে তারা আসলে তারা বিপাকে পড়ে যাবে এবং সেই চুক্তি নিয়ে নতুন করে তাদের ভাবতে হবে, এই প্রশ্নটা আসে। এবার আসা যাক, পল কাপুরের সঙ্গে এনসিপির মিটিংটা হলো না। এনসিপির তরফ থেকেই, দলের তরফ থেকেই এটা জানানো হয়েছে যে সকাল 10টার মিটিং স্থগিত করা হয়েছে। তার মানে এই মিটিংটা হচ্ছে না। এই মুহূর্তে আমেরিকা ইরান যুদ্ধ চলছে। আমরা দেখেছি আমেরিকা ইরান যুদ্ধ চলার প্রেক্ষাপটে এনসিপির নেতারা আনঅফিসিয়ালি বিভিন্ন সভা সেমিনারে আমেরিকার বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে তো না, ইরানে কেন হামলা হচ্ছে, কেন মানুষ মারা হচ্ছে, এই ধরনের কথা বলা হচ্ছে। এবং তাদের যারা তাদের জোট সঙ্গী যারা ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন থেকে
অর্থাৎ ছাত্র শিবির থেকে বলা হচ্ছে, ইনকিলাব মঞ্চ থেকে বলা হচ্ছে যে এর মানে বিহিত করা হবে, এর ব্যবস্থা নেওয়া হবে, এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। জামাতের এক নেতা বলেছেন যে এই মানে আক্রমণ যদি না থামে তাহলে এর বিরুদ্ধে বাংলাদেশ থেকে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে জামাতের নেতৃত্বে। অথচ জামাতের আমির এই যুদ্ধ সম্পর্কে যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে একটিবারের জন্যও আমেরিকার নাম উচ্চারণ করেননি, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার নিন্দা জানিয়েছেন। যে হামলাটা ইরান করেছে, আমেরিকা না। ইরানে আক্রমণের প্রেক্ষাপটে ইরান যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা করেছে সেটার নিন্দা জানিয়েছেন জামাত, এবং সবাইকে সবর করার কিংবা ধৈর্য ধরার, সংযমের সঙ্গে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন। একটিবারের জন্যও কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল একটিবারের জন্য ভাসুরের নাম মুখে নেয়নি। ভাসুরের নাম যখন মুখে নেয়নি তখন ভাসুরের যখন প্রতিনিধি এসেছে তখন এই প্রতিনিধির সঙ্গে বৈঠক না হওয়া কি সিগন্যাল দেয়? তারা কি ইচ্ছাকৃত এই বৈঠকটা করতে চাইলো না, নাকি মার্কিন কর্তৃপক্ষ থেকেই এই অবজারভেশনটা তুলে ধরেছে পলকাপুরের কাছে যে গত কয়েকদিনে ইরান যুদ্ধকে কেন্দ্র করে এই এনসিপি সহ বিভিন্ন ছাত্র সংগঠনের যে অবস্থান, সেই অবস্থানটা অনেকটা আমেরিকা বিরোধী অবস্থান। খুবই স্বাভাবিক, আমেরিকা বিরোধী অবস্থানই তো হওয়ার কথা। জামাতের পক্ষ থেকেও তো আমেরিকা বিরোধী অবস্থান স্পষ্ট করা উচিত ছিল যে ইরানে আক্রমণ কোনোভাবেই মেনে নিই না। তাহলে বোঝা যেত যে এতদিন যে বিভিন্ন গাজার হামলা টামলা নিয়ে যে বাংলাদেশে মিছিল হয়েছে, যে ব্যাপারগুলো হয়েছে, সেগুলো মানে এক ধরনের বৈধতা পেত যে আমরা মুসলিম বিশ্বের জন্য সবাই সবসময় সদা প্রস্তুত, সদা জাগ্রত, আমরা যুদ্ধ করতেও প্রস্তুত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সকল গোষ্ঠী বাংলাদেশে আজীবন শিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে এসেছে, তারাই অনেক বেশি মানে ডিরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক সোচ্চার হওয়ার এক ধরনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে ইরানে হামলার প্রেক্ষাপটে। ইরান তো শিয়া অধ্যুষিত এলাকা, ইরানের মানে সর্বোচ্চ ধর্মীয় নেতারা তো শিয়া সম্প্রদায়ের। সুতরাং বাংলাদেশে আমরা যারা শিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি করছি, আমাদের চোখে বাংলাদেশি শিয়ারা যখন অমুসলিম, তখন ইরানের শিয়ারা মুসলিম হয়ে গেল, মুসলিম প্রতিনিধি হয়ে গেল। ব্যাপারটা মানে একটু গোলমেলে মনে হয়, ব্যাপারটা কখনো কখনো হাস্যকর মনে হয়। ফিরে আসি পলকাপুরের বৈঠক সম্পর্কে। পলকাপুরের বৈঠক এখন পর্যন্ত গণমাধ্যমে আমরা নিশ্চিত হতে পারিনি যে জামাতের সঙ্গেও কোনো বৈঠক হয়েছে কিনা, এরকম খবর গণমাধ্যম দিতে পারেনি। হয়তো হয়েছে, হওয়ার কথা। আমরা তার সফর শুরুর আগে শুনেছিলাম যে জামাত, এনসিপি, বিএনপি তো বটেই, বিএনপি যেহেতু ক্ষমতাসীন দল, তাদের সঙ্গেও বৈঠক হবে, এমনকি আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও বৈঠক হবে ভার্চুয়ালি। কিন্তু এনসিপির সঙ্গে বৈঠক হলো না। পেছনের কারণটা কি? বৈঠকটা কি এনসিপি করলো না, নাকি শেষ মুহূর্তে আমেরিকাই বৈঠকটা বাতিল করলো? যদি আমেরিকা বৈঠকটা বাতিল করে থাকে তাহলে এটা এনসিপির জন্য একটা নেগেটিভ সিগন্যাল হয়ে দাঁড়াতে পারে। আমরা আশা করব যে মানে নতুন দল এনসিপির জন্য আমেরিকার কোনো নেগেটিভ সিগন্যাল আসবে না, যাতে করে তাদের সামনে রাজনীতি করে যাওয়ার পথে কোনো ধরনের কোনো বাধা কিংবা মানে বহির্বিশ্বের সাপোর্টের অভাব তাদের হয়, এরকম কোনো পরিবেশ তৈরি হবে না। তারা খুব ভালোভাবে রাজনীতি করে যাবে, এবং বাংলাদেশে রাজনীতি করতে হলে, রাজনীতি তো মানে সরকার গঠনের রাজনীতিই করে সবাই, এবং ক্ষমতায় যাওয়ার রাজনীতিই সবাই করে, এবং এনসিপি ওই তথাকথিত বাম দলের মতো রাজনীতি করতে চায় না। এটা ডে ওয়ান থেকে তারা পরিষ্কার করেছে। এই কারণে সব জায়গায় তারা এক ধরনের বিলাসিতা, এক ধরনের শোডাউন, ইফতার পার্টি করতে হলে ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টি আয়োজন করা, কোটি কোটি টাকা খরচ করে, এই ব্যাপারগুলো তারা করেছে। কারণ ডে ওয়ান থেকেই তারা ক্ষমতার রাজনীতি করতে চেয়েছে, এবং ক্ষমতার মসনদের আশাতেই রাজনীতি করতে চেয়েছে। ক্ষমতার মসনদে আসার রাজনীতি যারা করবে তাদের ইন্টারন্যাশনাল কানেকশনটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল কানেকশন যদি পিছিয়ে পড়ে কোনো দল, তাহলে তার পক্ষে কোনো দেশের ক্ষমতার মসনদে আসাটা খুবই কঠিন হয়ে যায়। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই বৈঠকটা বাতিল হওয়ার কারণ কি? বাতিল কি আমেরিকা করলো নাকি এনসিপি করলো? এনসিপি যদি করে থাকে কোন সাহসে করলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। 5 আগস্ট 2024-এর পর ইউনূস সরকার আওয়ামী লীগকে মানে এমন টাইট দিয়ে রাখছিল, মানে তাদের নামতে দিবে না, দম ফেলতে দিবে না, এরকম একটা অবস্থা। তো এখন
তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন অনেকেই আশা করছেন আওয়ামী লীগের যে তারা ফিরবে, কিন্তু কখন ফিরবে, আদৌ ফেরা সম্ভব কিনা। এখন ইউনূস সরকার আওয়ামী লীগকে শুধু মাঠে নামতে দেয়নি, ব্যাপারটা এরকম না। নির্বাচনও তারা করেছে আওয়ামী লীগ ছাড়া। এটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে, বিতর্ক রয়েছে। তবে এই নির্বাচনে যদিও শেখ হাসিনা বলছেন তাদের লোকদেরকে নির্বাচন কেন্দ্রে না যাওয়ার জন্য, কিন্তু আদতে অনেকেই গিয়েছেন আওয়ামী লীগের, এবং ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগ লোক বিএনপিকে ভোট দিয়েছেন জামাতকে আটকানোর জন্য। এখন বিএনপি ক্ষমতায় এসছে, এবং আমরা এই যে 7 দিন হলো 7 দিন, এই 7 দিনে দেখলাম বিএনপি সরকার খুব একটা কঠোর না আওয়ামী লীগের ব্যাপারে। আওয়ামী লীগের লোকজন অনেকটা প্রতীকী কায়দায় তাদের অফিস খোলার চেষ্টা করছেন, কিন্তু এইটাতে ভাববার কোনো কারণ নাই যে বিএনপি বন্ধু হয়ে গেছে। কারণ আপনি যদি কয়েকদিন আগের ঘটনাই দেখেন, 32 নম্বর যে ভাঙা হলো, কার নেতৃত্বে ভাঙা হলো? এই যে ইসরাক প্রতিমন্ত্রী হয়েছেন, তিনি বুলডোজার পাঠাইছেন, এবং বিএনপি এটা নীরবে সমর্থন করছে। কিন্তু তারেক যে ক্ষমতায় বসে পজিটিভ দিক হচ্ছে, তিনি এসে বলতেছেন যে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারবেন যদি জনগণ চায়। তো এখানে একটা কিন্তু আবার আছে, যদি জনগণ চায়। কিন্তু এখানে শেখ হাসিনার কোনো কথা নাই, সেখানে জয় পুতুলের কথা বলা হলো, কিন্তু ন হাসিনা। এখন আমরা দেখছি যে এই সরকার বসার পর কেউ কেউ আবার আওয়ামী লীগের জামিনও পাচ্ছেন। কথা হলো, গণহারে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে জেলে ভরে রাখা, এটা কতটুকু যৌক্তিক ছিল? শুধু আওয়ামী লীগ করার কারণে একটা মানুষকে তো আপনি জেলে ভরে রাখতে পারেন না। এখন ইউনূসের যে ভয়াবহ সিদ্ধান্ত, ইতিহাসের সবচেয়ে জঘন্য যে অধ্যায় রচনা হয়েছে ইউনূস আমলে, সেটা হলো মবকে প্রশ্রয় দিয়েছেন ইউনূস সরকার। বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, তারা জানে যে আওয়ামী লীগের মতো বিশাল দলকে বন্দুকের ভয় দেখিয়ে বেশি দিন আটকানো যাবে। এবং বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও বলছেন নো মব, এখন থেকে আর কোনো মব নাই। এখন বিএনপি নীতি নির্ধারকদের অনেকেই মনে করেন যে আওয়ামী লীগকে ওয়েলকাম করা যাবে আস্তে আস্তে, বাট শেখ হাসিনা মাইনাস। এখন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ থাকলেও বর্তমান সরকারের ভয় হচ্ছে হাসিনার উন্নয়ন। মানে এটাকে বিট করা বিএনপি সরকারের জন্য অনেকটাই অসাধ্য বলা যায়। কেন অসাধ্য সেটা আমি বলি। যেমন ধরেন, শেখ হাসিনা যে মেট্রো রেল করেছেন, সে একই কায়দায় একই রকম মেট্রো রেল করতে যদি যায় এই সরকার, তাহলে এর খরচ লাগছে দ্বিগুণ। এই খবর কিন্তু গতকালের পত্রিকায় আছে। এখন এত বিশাল হাজার হাজার কোটি টাকার যে বাজেট, সেটাই বহন করতে পারছে না সরকার, সেখানে ডাবল বহন করবে কিভাবে? এটা অসম্ভব। এবং এরকম কোনো প্রজেক্ট নিলে সেটা হবে রিস্কি। অর্থাৎ এই উন্নয়নকে বিট করা, হাসিনার উন্নয়নকে বিট করা আসলেই কঠিন হবে এই সরকারের জন্য। এবং আমার ধারণা যে এই সরকার তার নিজের স্বার্থে আওয়ামী লীগকে মাঠে নামাবে, এবং এটা খুব একটা আওয়ামী লীগ বিরোধী সরকার, মানে কঠোর আওয়ামী লীগ বিরোধী সরকার হবে বলে আমি মনে করি না। আপনারা দেখেন যে গতকালকেও প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের একটা ইন্টারভিউ বেরিয়েছে, সেখানে তিনি অনেক অভিযোগ করেছেন ইউনূস সরকারের বিরুদ্ধে। কিন্তু এই সরকার আসার পর ইউনূস এই শাহাবুদ্দিন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে তারা অবজ্ঞা করছে না। তারা জানে তিনি আওয়ামী লীগার, কিন্তু তারপরেও সংবিধান মতে, রাষ্ট্রের আচার আনুষ্ঠান অনুযায়ী তারা গুরুত্ব দিচ্ছে শাহাবুদ্দিনকে। সুতরাং এটা আওয়ামী লীগের জন্য পজিটিভ। আসলে আমি যেটা মনে করি যে বিএনপি আসলে চায় আওয়ামী লীগ থাকুক, তবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ থাকুক না। তারা চাচ্ছে সেই রকম নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ আসুক, যেটা মার্জিত বিনিয়োগ নেতৃত্ব,
যেমন আমরা দেখলাম আওয়ামী লীগ আমলে বিএনপির নেতৃত্বে ছিলেন মির্জা ফখরুল, এবং মির্জা ফখরুলকে আওয়ামী লীগ অনেকটা অ্যাকসেপ্ট করেছিল, যদিও শেষের দিকে তারা এসে সবকিছু গুলিয়ে ফেলে, কিন্তু দীর্ঘদিন তারা মির্জা ফখরুলকে খুব একটা ডিস্টার্ব করে নাই। তারা মনে করেছিল যে মির্জা ফখরুল হচ্ছেন ব্যাটার, একজন কঠোরপন্থী কোনো সাধারণ সম্পাদক এলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে, সুতরাং মির্জা ফখরুল থাকাটাই ব্যাটার। এখন সেই রকম আওয়ামী লীগও তারা চাচ্ছে যে শেখ হাসিনার মতো কঠোর প্রক্রিয়ার মানুষ যাতে নেতৃত্বে না থাকে, যেটা বিএনপির জন্য বা রাষ্ট্রের জন্য হুমকি না হয়। এবং আমার ধারণা যে বিএনপি যে প্রক্রিয়া সরকার শুরু করেছে তাতে বোঝা যাচ্ছে যে আগামী 6 মাসের মধ্যেই আওয়ামী লীগের ফেরা দৃশ্যমান হবে, এবং এটা অসম্ভব কিছু না।